আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাজ করবে কোথায় কোথায়, যদি বস্তু ওয়াই অক্ষে চলমান থাকে। ওয়াই অক্ষে কিভাবে কিভাবে চলতে পারে বস্তু? ওয়াই অক্ষে চলতে পারে হচ্ছে যদি বস্তুটাকে তুমি ছেড়ে দাও, মুক্তভাবে পড়া যেটাকে বলে, সেক্ষেত্রে আমরা পজিটিভ জি নিয়ে চিন্তা করি। আবার ওয়াই অক্ষে কিভাবে চলে? যদি আমরা কোনো বস্তুকে এইভাবে মানে নিক্ষেপ করি, মানে নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু ওয়াই অক্ষে চলমান বস্তু, আবার পরন্ত বস্তু ওয়াই অক্ষে চলমান বস্তু। ঠিক আছে, তো আমরা এখানে এই যে দেখো আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে ছিল আমাদের এই যে গত ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে যে আলোচনা করছিলাম, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তু নিয়ে যে আলোচনা করছিলাম সেই আলোচনা, আর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু যে আলোচনা ছিল ওই আলোচনাগুলোরই মিশিয়ে এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে। ওই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। ঠিক আছে, আচ্ছা দেখো প্রবলেমের শুরুতে আমরা এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে ফার্স্টে বলা আছে বিনা বাধা। বিনা বাধা মানে কি? বিনা বাধা মানে বস্তু পড়বে কিন্তু বাতাস কোনো বাধা দিবে না। বাতাস কেন? কেউই কোনো বাধা দিবে না। বস্তু নিচের দিকে পড়তে থাকবে, কোনো বাধা পাবে না। যদি নিচের দিকে পড়ার সময় বস্তু যদি নিচের দিকে পড়ার সময় কোনো বাধা না পায়, বস্তু যদি নিচের দিকে পড়ার সময় কোনো বাধা না পায়, তাহলে কিন্তু আমরা কি বলবো বলতো? যদি বাধা না পায় মুক্তভাবে পড়তেছে। যদি মুক্তভাবে পড়ে তার মানে বস্তু নিচের দিকে পড়তেছে, বস্তু যেদিকে পড়তেছে তার উল্টা দিকে কোনো বাধা পাবে না। উল্টা দিকে তার মানে উল্টা দিকে কোন বাধা আসে? বস্তু যখন নিচে পড়ে উল্টা দিকে বাতাসের ঘর্ষণ জনিত বাধা আসে। ওই বাতাসের ঘর্ষণ জনিত বাধাটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। আমি এখানে এফ লিখছি আর ছোট হাতের আর লিখছি, এটাকে বলা হয় ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ফ্রিকশনাল ঘর্ষণ জনিত কি বলো? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, আর ফ্রিকশনাল মানে ঘর্ষণ জনিত। তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হচ্ছে ঘর্ষণ জনিত বাধা। এখানে বাতাসের বাধাটাই ঘর্ষণ। ওকে, বুঝতে পারছো? ওইটা কি জিনিস বলো তো? এটা হচ্ছে 0 নিউটন, কোনো বাধা নাই। যদি কোনো বাধা না থাকে তাহলে বস্তু পড়ার সময় কোন তরলের নিচে পড়বে? পৃথিবীর ক্ষেত্রে তাহলে এটা কোথায় করতেছে? ভূপৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে। যদি পৃথিবীর পৃষ্ঠে বস্তু পতিত হইতে থাকে তাহলে ত্বরণটাকে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কনসিডার করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বলাই আছে পরন্ত বস্তু। কি বস্তু? পরন্ত বস্তুটা বিনা বাধায় পড়তেছে। বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটা কোন দিকে পড়তেছে? ভূপৃষ্ঠে পড়তেছে। এখন বস্তুটা কই ছিল? বস্তুটা যদি তোমার এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, আর এটা যদি হয় পৃথিবীর পৃষ্ঠ, ভূপৃষ্ঠ। দেখো এখানে বলছে ভূপৃষ্ঠের সাপেক্ষে উঁচু কোনো জায়গা থেকে বস্তুটাকে তুমি ছেড়ে দিচ্ছ। বস্তুটা গোলাকার পাথর না কেমন পাথর এটা জানা চলবে না, একটা বস্তু পড়তেছে এটা হলেই হবে। বুঝতে পারছো? গোলাকার হোক, ত্রিভুজাকার হোক, পিরামিড আকৃতির হোক, সিলিন্ড্রিক্যাল হোক, কেমন ধরনের বস্তু পড়তেছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তার মাথাওয়ালা মানুষ পড়তেছে না কিছু মাথাওয়ালা মানুষ পড়তেছে, এটা কোনো দরকার নাই। বুঝতে পারছো? একটা বস্তু পড়তেছে, গোলাকার পাথর পড়তেছে, এই পাথরটা ছেড়ে দিলা, ছেড়ে দিয়ে তুমি পর্যবেক্ষণ করতেছো। কি পর্যবেক্ষণ করতেছো? পাথরটা যতই পৃথিবীর কাছে আসতেছে, যতই পৃথিবীর নিকটবর্তী হচ্ছে ততই তার বেগ বাড়তেছে, তাই না? তাহলে বলো কি ছিল? ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের সাপেক্ষে কিছু উচ্চতায় একটা বস্তু ছিল, একটা বস্তু। এই বস্তুটা যতই পৃথিবীর কেন্দ্রের দিকে, এই ভূপৃষ্ঠের দিকে যতই আসতেছে ততই তার বেগ বাড়বে। কেন বাড়বে? ওই যে পৃথিবীর কেন্দ্রের সাথে এই বস্তুর আকর্ষণ বল, অভিকর্ষ বল। পৃথিবীর কেন্দ্রের সাথে বস্তুর আকর্ষণ বলকে আমরা কি বলবো? এই অভিকর্ষ বলের কারণে বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি হবে। সেটা কি ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। মাঝে মাঝে আমাদের পরীক্ষা আসে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, আমরা কি লিখবো? অভিকর্ষ বলের কারণে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাই অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো এই বস্তুর অভিকর্ষ ত্বরণ কত কাজ করবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই বস্তু যতই নিকটবর্তী হচ্ছে ততই তার বেগ বাড়তেছে। এটা তো আমরা বুঝি, যেখান থেকে ছেড়ে দিচ্ছি সেখানে বস্তুর কোনো বেগ নাই। আদিবেগ কত? এটা আমরা গতদিন পড়ছিলাম, তাই না? আচ্ছা, বস্তু যত নিচের দিকে নামতেছে বস্তুর আদিবেগ, বস্তু যত নিচে নামবে বেগ বাড়বে। আর যেখান থেকে বস্তুকে ছেড়ে দিয়েছো তুমি সেখানে বস্তুর বেগ হচ্ছে 0। এবার 1 সেকেন্ড যাবে বস্তুর বেগ 9.8 হবে, তাই না? 2 সেকেন্ড যাবে বস্তুর বেগ কত হবে? 2 সেকেন্ড পরে বস্তুর বেগ আরো 9.8 বাড়বে, তাহলে হবে 19.6 মিটার পার সেকেন্ড। এভাবে করে নামতে নামতে বস্তু যখন ভূপৃষ্ঠে এসে আঘাত করবে তখন একটা বেগে আঘাত করবে এবং সেই বেগটাই কি হবে? সর্বোচ্চ হবে, তাই তো? এখন কথা হচ্ছে যে স্যার বুঝলাম উদ্দীপকটা তো আঁকাটাকে আমরা নষ্ট করে ফেলাইছি, যাই হোক উদ্দীপকটা আবার ঠিক করে ফেলাইতে হবে, বুঝছো? এখন দেখো এখানে যে অবস্থা সেটা হচ্ছে তোমার, এখন কোশ্চেনটা কি? উদ্দীপক তো বুঝছো, উদ্দীপক বুঝছো না? উদ্দীপক বুঝতে পারছো? ওকে, এখন আমাদের কোশ্চেন নিয়ে কাজ। কোশ্চেনে বলছে যে ভূপৃষ্ঠ থেকে পাথরটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ স্থান থেকে ভূপৃষ্ঠে পড়তে একই সময় লাগে, সেটা তুমি প্রমাণ করবা। যে এটা হয় কিনা, উঠতে যে সময় লাগছে নামতে একই সময় লাগছে কিনা। এখন কথা হচ্ছে যে স্যার উদ্দীপকে যে পড়লাম বস্তুকে ছেড়ে দিছি, উদ্দীপকে কি পড়লাম? উদ্দীপকে পড়লাম যে বস্তুটাকে ছেড়ে দিছি, কিন্তু
প্রশ্নটা যখন সলভ করতে গেলাম, প্রশ্ন সলভ করতে গিয়ে দেখলাম যে কি, যে বস্তুটাকে যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার আগের কাহিনী আছে। ছেড়ে দেওয়ার আগে বস্তুটাকে যেখান থেকে আমরা ছেড়ে দিছি তার আগে বস্তুটাকে এখানে উঠানো হয়েছিল, তাই না? বুঝছো? অনেক সময় মুভিতে দেখছো যে কি হয়, যে শেষের কাহিনী আগে বলে, শেষের কাহিনী আগে বলে, একটু পরে আগের কাহিনী যা হয়েছে একটু পরে কি হয় সেটা কল্পনায় দেখায় যে আগে এটা হয়েছিল, মানে সিনেমার নাম শেষ থেকে শুরু। ব্যাপারটা এমন না? এমন মুভি তো হয় না, যে শেষেরটা আগে পরে। তার মানে আমরা উদ্দীপক পড়ে, এই যে আমরা যে এখানে উদ্দীপক পড়ছিলাম, উদ্দীপক পড়ে আমরা কি বুঝতে পারছিলাম? উদ্দীপক পড়ে আমরা বুঝতে পারছিলাম যে এটা পরন্ত বস্তু। কিন্তু এই যে বস্তুটা যে পড়বে পরন্ত বস্তুর আগে সে কিন্তু নিক্ষিপ্ত বস্তু ছিল। তার মানে কি? তার মানে এই যে বস্তুটা যে একটা উচ্চতা থেকে যে বস্তুটা পড়তেছে তার আগে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল। ওই কাহিনীটা আমরা বুঝতে পারতেছি কোথায় এসে? ঘর আমরা প্রশ্ন পড়তে এসে বুঝতেছি, প্রশ্ন পড়তে এসে বুঝতেছি যে বস্তুটাকে আগে নিক্ষেপ করা হয়েছিল, তারপরে বস্তু উপরে উঠছে, সেখান থেকে পড়তেছে। বুঝছো? তার মানে বস্তুটাকে আগে কি করা হয়েছিল? বস্তুটাকে আগে নিক্ষেপ করা হয়েছিল, তারপর বস্তুটা উপরে উঠতে একটা উচ্চতায় গেছে, যাওয়ার যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে তারপরের কাহিনীটা উদ্দীপকে বলা আছে, আগের কাহিনী কিন্তু বলে নাই। আগের কাহিনী আমরা বুঝতে পারলাম কি? উদ্দীপক পড়ে। এরকম কিছু কিছু দুষ্টু কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায়, বুঝতে পারছো? যেটা হয়তো তুমি উদ্দীপক পড়ে দেখছো এক জিনিস, কিন্তু উদ্দীপকের আগেও কিছু কাহিনী আছে, অথবা উদ্দীপকের পরেও কিছু কাহিনী থাকতে পারে। এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো আমরা কোশ্চেন পড়ার পরে বুঝবো। একটু সাধারণ মানুষ হইতে হবে। যদি তুমি একটু ক্রিটিক্যাল মানুষ হও তাহলে কিন্তু এগুলো বুঝবে না। বুঝতে পারছো বিষয়টা? সাধারণ মানুষ মানে ওই যে যখন তুমি কোনো একটা জিনিসকে সহজভাবে নিতে পারবা, যে হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ হইতেই পারে, ঠিক আছে, বুঝছো? আর যখনই তুমি জিনিস একটু কঠিন ভাবে ভাববা, কোনো জিনিস কঠিন ভাবে ভাববা, তখন তোমাদের টেস্ট হয়ে গেছে। সেটা শুধু ফিজিক্সে না, তোমার বাস্তব যে লাইফ আছে এই লাইফেও তুমি কোনো একটা জিনিসকে যখন কঠিন ভাবে নিবে তখন কঠিন হয়ে যাবে, ঠিক আছে না? বুঝতে পারছো? এই জন্য কোনো জিনিসকে অত মানে ভাবে দেখা যাবে না। আচ্ছা যাই হোক, আমরা আমাদের প্রবলেমে যাই। তাহলে আমরা কি বুঝলাম? বলতো প্রবলেমে কি বুঝলাম? প্রবলেমে বুঝলাম যে এখানে আসলে কোশ্চেনে যেটা বলা আছে যে একটা বস্তু পড়তেছে, পরন্ত বস্তু, উদ্দীপক পড়ার পরে বুঝলাম, উদ্দীপক পড়ার পরে আমরা কি বুঝলাম? সরি, কোশ্চেনটা পড়ার পরে আমরা কি বুঝলাম? যে বস্তুটা যে পড়তেছে তার আগে বস্তু নিক্ষেপ হয়েছিল। অর্থাৎ আমাদেরকে নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু একসাথে চিন্তা করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো এখানে একটা কাহিনীটা হচ্ছে কোত্থেকে বলো? ঘ নাম্বার কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে। কোত্থেকে? তাহলে ভূপৃষ্ঠটা কেমন? ভূপৃষ্ঠটা এমন না? ভূপৃষ্ঠ থেকে পাথরটা কোথায় যাবে? যখন ভূপৃষ্ঠ থেকে যদি তুমি পাথরটাকে নিক্ষেপ করো, ভূপৃষ্ঠ থেকে যদি পাথরকে নিক্ষেপ করো, যেখান থেকে নিক্ষেপ করছো সেখানে কি পাথরের বেগ থাকবে নাকি থাকবে না? অবশ্যই নিক্ষেপ করার সময় পাথরকে একটা বেগ দিতে হবে, কিছু একটা বেগ দিতে হবে। তুমি পাথরকে 49 মিটার পার সেকেন্ড বা 39.2 বা 100 মিটার পার সেকেন্ড বা যে কোনো একটা বেগ দিবা। অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে পাথরকে যদি তুমি কোনো বেগ না দাও তাহলে তো পাথর উপরে যেতে পারবে না। অর্থাৎ শুরুতে পাথরকে একটা বেগ দিতে হবে, তাহলে সে উপরে যাবে, এর সাথে যেতে পারবে না। তাহলে বলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 লেখা যাবে? 0 লেখা যাবে না। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হয় না, কিছু একটা বেগ দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা ধরলাম যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম ইউ বেগে। কত বেগে নিক্ষেপ করলাম? এই বেগে যখন নিক্ষেপ করবো তখন বস্তুটা উপরে যাবে, আরো যাবে, বেশি যাবে, অনেক যাবে, যাইতে একটা জায়গায় গিয়ে বস্তুটা থামবে। কেন থামবে? কারণ যত উপরে যাবে বস্তুটাকে তো অভিকর্ষ বলের বিরুদ্ধে নিক্ষেপ করা হয়েছে। অভিকর্ষ বল যেদিকে, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে তাকে ধাক্কা দেওয়া হয়েছে না? তাহলে অভিকর্ষ স্তরণের বিরুদ্ধে কাজ করতেছে না? তাহলে বস্তুটা যত উপরে যাবে তার বেগ তত কমতে থাকবে না? অর্থাৎ যদি বস্তুটা ছেড়ে দেয় তাহলে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বাড়বে, যে এখানে বলে দিচ্ছে বেগ বাড়বে। কিন্তু যদি নিক্ষেপ করি তাহলে তো প্রতি সেকেন্ডে বস্তুর বেগ কমবে। তাহলে এখানে যদি বস্তুর বেগ সর্বোচ্চ হয়, তারপরে বস্তুর বেগ 9.8 কমলো, তারপরে আরো 9.8 কমলো, তারপরে যা থাকলো সেখান থেকে আরো 9.8 কমলো, এভাবে বেগ কমতে এক সময় গিয়ে তার বেগ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, মানে বস্তুটা থেমে যাবে। বস্তু যখন থামবে তখনই তার সর্বোচ্চ উচ্চতায় ওঠা শেষ হবে। বস্তু যখন কি হবে? বস্তু যখন থামবে তখন ওই বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় ওঠা, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদেরকে এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে পাথরটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং উঠতে যেই সময় লাগে সেই সময়টা আগে আমরা বের করব, বুঝতে পারছো? এখন বলো, বস্তুকে নিক্ষেপ করলা, সর্বোচ্চ উচ্চতায় গেল, তুমি বুঝবা কিভাবে? যেখানে গিয়ে শেষ বেগ 0 হবে। থেমে যাওয়া মানেই তো সর্বোচ্চ উচ্চতায় গেছে, তার মানে শেষ বেগ 0 হইতে যেই সময় লাগে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, সেটাকে আমি T1 ধরলাম, বুঝছো? তাহলে বলো তো T1টা কি? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আর ইউটা হচ্ছে বস্তুকে যে নিক্ষেপ করছিলাম। আর ভিটা কেন 0 দিয়ে দিছো? V 0 দিলেই তো সে সর্বোচ্চ উচ্চতায় যাবে।
তার মানে বস্তু যখন থামবে তখন সে সর্বোচ্চ উচ্চতায় যাবে, তারপরে থামতে কত সময় লাগবে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। বুঝছো? ঠিক আছে, এখন বলো তো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে কমবে, তাই না? তার মানে কি এখানে জিটা কি জি, নেগেটিভ জি না পজিটিভ জি? আচ্ছা, তাহলে আমরা জানি ত্বরণ সমান কি জানি আমরা জানি ত্বরণ সমান সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড টাইম, এখানে টাইমটা t1, বুঝতে পারছো? আচ্ছা আমাকে বলো তো এই যে আমরা যে সমীকরণটা দাঁড় করলাম, এই সমীকরণটা দাঁড় করছি যেই রাশিগুলো দিয়ে, সেই রাশিগুলো এখানে রিলেটেড রাশি না বলো তো? রিলেটেড রাশি না? তার মানে দেখো এই যে আমাদের প্রবলেম, এই প্রবলেমটা কি, এই প্রবলেমটা দিয়ে আমরা কি বের করতেছি, এই প্রবলেমে আমরা কি বের করতেছি, এই প্রবলেমে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করতেছি, বুঝতে পারছো? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়কে আমরা কি ধরছি? t1। আর কখন এটা, কখন সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়? যখন আমরা কি করবো বলতো, যখন আমরা শেষ বেগটা 0 দিয়ে দিব, শেষ বেগটা কি দিব? 0 মাইনাস ইউ ডিভাইডেড t1, বুঝছো? এটা বুঝছো? এটা বলো এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা বের করতে পারি মাইনাস জি t1 সমান সমান মাইনাস ইউ, তাই না? উভয় পক্ষকে কি করলাম? উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হয়? জি t1 সমান সমান ইউ, তাই না? তাহলে এখান থেকে আমরা পেলাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর যে সময়, সেই সময়টা হচ্ছে ইউ বাই জি, বুঝছো? তার মানে সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগবে? ইউ বাই জি সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় যেতে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা অঙ্কের কিন্তু একটা পার্ট করে ফেলছি, আমাদের যে প্রবলেমটা ঘ নাম্বার যে প্রবলেমটা, এই প্রবলেমের একটা পার্ট করে ফেলছি। একটা পার্ট কি জিনিস? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আরেকটা পার্ট কি বের করব? সেখান থেকে নামার সময়, মানে যেটাকে পতনকাল বলে, যেটাকে কি বলে? আর এখন আমরা কি বের করছি? উত্থানকাল। পরীক্ষার সময় তুমি যদি আমার মতো এরকম করে ঘিজি করে একটা চিত্র আঁকো, তারপরে যদি এভাবে করে লেখো, আর যদি বলে যে আমি উত্থানকাল বের করছি, বুঝছো? তাহলে কিন্তু তোমাদের 0 মার্কস দিয়ে দিবে। সুন্দর করে দুটো মিষ্টি বাবা নিয়ে আসবা, বুঝতে পারছো? তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটা ভাষার সুন্দর একটা কি, সুন্দর একটা প্রাঞ্জল একটা ভাষা লাগবে, বুঝছো না? তাহলে আমরা দেখি ভাষাটা কেমন হতে পারে, বুঝতে পারছো? দেখো শূন্য নিক্ষেপ করছো না? শূন্য নিক্ষেপ করছো, সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময় সেটাকে কি বলা হয়? উত্থানকাল। শূন্য নিক্ষেপ করছো, শূন্য নিক্ষেপ করার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়টা উত্থানকাল। আচ্ছা তুমি পাথরটাকে যেই বেগে নিক্ষেপ করছিলে, সেই বেগটা কি 0 নাকি কিছু একটা বেগ দিয়ে নিক্ষেপ করছো? তারপরে সে যখন সর্বোচ্চ উচ্চতায় গেছে, সর্বোচ্চ উচ্চতায় যখন গেছে তখন তার বেগ কি হয়ে গেছে? 0। আর যখন নিক্ষেপ করছো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কি কাজ করবে? ত্বরণটা নেগেটিভ জি, তাই না? আর সর্বোচ্চ সময় কত? t1। এটাই তো করছিলাম আমরা একটু আগে, দেখো এটাই করছিলাম না? এই যে আমাদের নেগেটিভ জি ত্বরণ সমান কি ছিল? v মাইনাস ইউ বাই টি ছিল না? এটা ছিল না? তারপরে কি করছিলাম বলতো? হ্যাঁ t1, হ্যাঁ তারপরে কি করছিলাম বলতো? শেষ বেগ 0 দিছিলাম না? এই মাইনাস gt1 সমান কি? v মাইনাস ইউ না? তারপরে মাইনাস gt1 সমান সমান এটা তো শেষ বেগ 0 না? আর এইখানে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কি লিখছে বলতো? এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে শেষ বেগ 0 না, এই দেখো শেষ বেগ 0 v মাইনাস ইউ না বলতো? আর এই পাশে কে? মাইনাস জি t1, তাই না? আচ্ছা বলতো মাইনাস ইউ এদিকে আসলে প্লাস ইউ হয় না? তার মানে 0 কার সমান? ইউ মাইনাস gt1। মানে এখানে এতগুলো লাইন, এই যে এই তিনটা লাইন না করে কি করছে বলতো? তিনটা লাইন না করে একবারে 0 সমান, মানে v সমান ইউ প্লাস জিটি করছে, বা v সমান ইউ প্লাস এটি করছে, বুঝছো বিষয়টা? তুমি একবারে করলে হবে, আবার যদি ভেঙে এইখান থেকে আসো তাও হবে, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? পারবা? তাহলে এখান থেকে আমরা যে টাইমটা বের করলাম, এই টাইমটা কি বের করলাম বলতো? এই টাইমটা বের করলাম হচ্ছে উত্থানকাল, লিখতে হবে। আচ্ছা আমরা কি বের করলাম বলতো? আমরা বের করলাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, অর্থাৎ উত্থানকালটা বের করলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে? এবার বের করতে হবে পতনকাল, মানে নামতে সময়। আমরা পতনকালটা ডিরেক্ট বের না করে, বুঝছো, আমি একটা জিনিস বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার, আবার প্রশ্নে যাই। হ্যাঁ এই দেখো আমরা একটু আগে আমরা উত্থানকাল বের করছি না? উত্থানকাল কত পাইলাম? ইউ বাই জি। এবার আমাদের পতনকাল বের করতে হবে। হ্যাঁ আমি এইবার ডিরেক্ট পতনকাল বের না করে যদি আমি তোমাকে বলি যে একটা বস্তুকে, এই যে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছিলা কি বেগে? ইউ বেগে নিক্ষেপ করছিলা। বস্তুটা উপরে যেতে 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 সর্বোচ্চ উচ্চতায় গেল, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে বস্তুটা আবার কি করলো? সেখান থেকে নামা শুরু করলো। সেখান থেকে নামতে নামতে আবার কি এখানে চলে আসলো, তাই না? বুঝছো? আচ্ছা আমাকে বলো তো, বস্তুটাকে তুমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করলা,
বস্তুটা যেতে যেতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো, আবার সেখান থেকে নেমে আসলো। এবার বলতো বস্তুটা গেল এবং আসলো, যেতে এবং আসতে মোট যে সময় আছে এটাকে কি বলে? এটাকে বলে বিচরণকাল, অথবা বস্তুটা কতক্ষণ শূন্য ছিল, তাই না? তাহলে বলতো এই বিচরণকালটাকে আমরা এভাবে পাই, উত্থানকাল আর পতনকালের যোগফল। উত্থানকাল মানে বস্তুর উঠতে যে সময় লাগবে, নামতেও কিন্তু একই সময় লাগবে, তাহলে উত্থানকাল আর পতনকালের যোগফলকে আমরা বলতে পারি বিচরণকাল। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমি এই যে উত্থানকাল আর পতনকালের যোগফল বিচরণকাল এটা একবারে বের করব, বিচরণকালটা বের করব। আচ্ছা আমাকে বলো তো এই যে বস্তুটা এই যে দেখো বস্তুটা যে এই জায়গা থেকে সর্বোচ্চ উচ্চতায় গেল, আবার সেখান থেকে যে ফিরে আসলো, বুঝছো? আচ্ছা বলো তো বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গেল আবার ফিরে আসলো, এই যেতে আসতে মোট সময় আছে কত? এটা হচ্ছে উত্থানকাল আর পতনকালের যোগফল, এটাকে বলে বিচরণকাল, অথবা শূন্য কতক্ষণ ছিল। আচ্ছা আমাকে বলো তো এই যে টি সময় পর, অর্থাৎ বিচরণকাল সময়টা যখন অতিবাহিত হইলো, এই সময় পর বস্তুটা কোথায় বলতে পারো? টি সময় পর বস্তুটা কোথায়? মানে যেখান থেকে নিক্ষেপ করছিলাম সে উপরে উঠে আবার সেখানেই আসছে, অর্থাৎ বিচরণকালের সমান সময় পর বস্তুর সরণ কত? সরণটা শূন্য না? আর বুঝতে পারছো? সরণটা কি আসছে বলতো? বস্তুকে আমরা যেখান থেকে নিক্ষেপ করছি বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার সেখানে আসছে, অর্থাৎ বড়টি সময় বিচরণকালের সমান সময় পার হয়েছে। এই বড়টি সময় পর বস্তুটা উপর থেকে আবার সেখানেই চলে আসছে না? যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখান থেকে আবার সেখানে চলে আসছে না? তাহলে বলতো টি সময় পর তার সরণ কত হয়েছে? সরণ শূন্য হয়েছে না? বুঝছো? এবার বলতো সরণের মান শূন্য বসায়, সরণের মান তুমি যে টিটা পাবা সেই টিটাই আমাদের বিচরণকাল না? সরণের মান শূন্য বসায় যে টাইমটা পাবা সেটা। এবার বলো বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গেল আবার সেখান থেকে ফিরে আসলো, সরণ কত? 0। আচ্ছা এটাকে আমরা বলতে পারি এইচ অথবা এস সরণ। হ্যাঁ, সরণ সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস। এখন এই বস্তুটাকে তুমি যে বেগে নিক্ষেপ করছিলে সেটা ইউ, হ্যাঁ, আর বস্তুটা গেল এবং আসলো, মোট সময়টা আমাদের বড়টি ইউটি, বুঝছো? আর কি হবে? প্লাস হাফ, আর আমরা যে বেগে নিক্ষেপ করছিলাম আদিবেগ ইউ ছিল, আমরা যখন নিক্ষেপ করছি তখন বস্তুটা উপরের দিকে ওঠার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, তখন কি হবে বলো? নেগেটিভ জি হবে না? হাফ জি। আর উপরে যেতে এবং আসতে মোট সময় আছে বড়টি, তাই না? মানে বিচরণকাল স্কয়ার, বুঝছো? এখন বলো তো এই ইকুয়েশনটা, এই যে সমীকরণটা অথবা এই যে গাণিতিক বাক্যটা, এই গাণিতিক বাক্যটা যদি আমরা সলভ করি এবং এখানে যদি ভেরিয়েবল বা চলক হিসেবে আমরা বড়টিকে রাখি, তাহলে টি এর ভ্যালুটা বের করতে হবে না? টি এর ভ্যালুটা বের করব, বাকি সবকিছু কি করবো? লোন ধরবো, তাই না? কত বেগে নিক্ষেপ করছিলাম? ইউ বেগে নিক্ষেপ করছিলাম, কত বেগে? বুঝতে পারছো? আচ্ছা এখান থেকে আমরা কি বের করবো বলো তো? এখান থেকে, তাই না? এখন এখানে যদি আমরা একটা কাজ করি, দেখো এখানে যদি আমরা লিখি ইউ বড়টি মাইনাস হাফ জি বড়টি স্কয়ার সমান সমান কত? 0, তাই না? বুঝছো? আচ্ছা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা, আচ্ছা টি কমন না নিয়ে আমরা যদি এই কাজ করি, ইউ বড়টি সমান সমান হাফ জিটি স্কয়ার হবে। দেখো তো এই লাইনের পর এই লাইনটা হবে। আচ্ছা এখন বলো তো উভয় পক্ষকে টি দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে বলো তো এটা কি তোমার অঙ্কটা হবে নাকি ভুল ভাল হবে? কিছু হবে বলো তো? হাফ জিটি স্কয়ার। হ্যাঁ, এটা কি হবে না, তাই না? হাফ জিটি, তাই না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? হাফ জিটি সমান অথবা জি বড়টি সমান দুইটা ইউ, তাই না? তাহলে বড়টি সমান দুইটা ইউ ডিভাইডেড জি, তাই না? বুঝতে পারছো? তারপরে বিচরণটা বের করে ফেললাম, ঠিক আছে? এখন এই ক্যালকুলেশনটা আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে বলো তো? তাই না? টি কমন নিয়ে করতে পারি। যদি আমরা এই ক্যালকুলেশনটা টি কমন নিয়ে করি তাহলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, এটা আমরা দেখি, এই যে এখানে দেখো এই যে প্রবলেমটা, হ্যাঁ আমরা যেটা সলভ করতেছিলাম, মানে বিচরণকাল বের করব। বিচরণকালকে আমরা কি ধরতেছি? বড়টি। বিচরণকাল বড়টি, তার মানে বস্তু সর্বোচ্চ উচ্চতায় যাবে আবার ফিরে আসবে, যেতে এবং আসতে মোট সময় বড়টি, আচ্ছা যেতে আসতে মোট সময় বড়টি, এই মোট সময় পরে সরণ কত হবে? তারপরে কি? সরণ সমান কত? ইউ বড়টি মাইনাস হাফ
জি বড় টি স্কয়ার, তার মানে ইউ বড় টি মাইনাস হাফ জি বড় টি স্কয়ার সমান সমান 0। এবার টি কমন নিতে পারি, কেন? এই যে এই পাশে যে রাশিটা আছে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে? কমন নিয়ে, তাই তো? ইউ মাইনাস হাফ জি বড় টি সমান সমান 0। আচ্ছা এবার বলো তো একটা উৎপাদক গুণ আরেকটা উৎপাদক, কয়টা উৎপাদক এখানে? দুইটা জিনিস গুণাকার আছে, টি এর সাথে ইউ মাইনাস হাফ জি গুণাকার আছে। আচ্ছা বলো তো এই পাশে উৎপাদক কি দুইটাই হতে পারে নাকি? ক্যালকুলেশন করলে অনেক গাণিতিক সমীকরণ আছে, ক্যালকুলেশন করলে এই পাশে আরো অনেক বেশি উৎপাদক হতে পারে, অনেকগুলো উৎপাদক হতে পারে। শুধু যে ক আর খ দুইটা উৎপাদক হবে এমন কোনো কথা নাই, ক খ গ ঘ অনেক উৎপাদক হতে পারে। মনে করো এই পাশে উৎপাদক হচ্ছে দুইটা পাইছি, ক গুণ খ সমান সমান 0। দুইটা জিনিস গুণ হয়ে কি হতে চায়? শূন্য হতে চায়। এক ফ্রেন্ড ক আর এক ফ্রেন্ড খ, দুই বন্ধু বলতেছে চল দোস্ত আমরা দুজন গুণ হয়ে শূন্য হই। একজন বলতেছে আমি 2 হব, আরেকজন বলতেছে আমি 5 হব। তার মানে কি? তাই না? গাদা গাদা, একজন 2 হতে চাইছে আরেকজন 5 হতে চাইছে, তাহলে তাদের গুণফল জীবনে শূন্য হবে? গুণফল হবে 10, শূন্য তো হবে না। তার মানে কি? তার মানে এখানে দুই বন্ধুর মধ্যে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করতে হবে, তাই না? একজন যদি বলে যে দোস্ত আমি 2 হব, ওকে বলতে হবে ঠিক আছে তাহলে আমি 0 হলাম, যা আমাদের গুণফল 0 হোক। বুঝতে পারছো? আরেক বন্ধু বলে যে যদি বলে ও যদি বলে খ যদি বলে যে না আমি 0 হতে পারবো না, আমার সমস্যা আছে, 0 হলে অসুবিধা আছে, আমি 0 হতে পারবো না, সেই ক্ষেত্রে যদি খ যদি বলে যে আমি 0 হবো না আমি -5 হবো, তখন ক বলবে ঠিক আছে আমি স্যাক্রিফাইস করলাম, যা 0 হলাম। তারপর ফলাফল কত? 0। এই জন্য আমরা লিখি যে যখন একাধিক উৎপাদক বা একাধিক জিনিসের গুণফল সমান সমান 0 হয়, একাধিক রাশির গুণফল যখন 0 হয় তখন প্রত্যেকটা রাশিকে আমরা আলাদা আলাদা করে 0 লিখি। আমরা লিখি সুতরাং এটা 0 অথবা এটা 0 অথবা সেটা 0 এরকম লিখি। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে দেখো এই দুজনের মধ্যে একজন শূন্য হতে চায় না, বলতে পারো কে শূন্য হতে চায় না? দেখো একটা উৎপাদক এখানে, দেখো একটা উৎপাদক হচ্ছে এইটা আর একটা উৎপাদক হচ্ছে এইটা, বুঝছো? একটা উৎপাদক কে? টি বড় টি, আর একটা উৎপাদক হচ্ছে এইটা। এই উৎপাদকটা শূন্য হতে চায় না, কেন চায় না বলতে পারো? কারণ এই উৎপাদকটা শূন্য হয়ে অসুবিধা আছে। কি অসুবিধা আছে? এটা 0 হতে চায় না, কারণ এটা যদি 0 হয় পুরো অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। কিরকম অসুবিধা? বলা হবে যে একটা বস্তু 0 সেকেন্ডের উপরে গেছে আবার চলে আসছে, এটা কেমনে সম্ভব? যদি এই বস্তুটা পাথর না হয়, ও যদি মনে করো যে আলাদিনের কি জানি এই যে জাদুর দৈত্য না কি জানি আছে, আলাদিনের জিন আছে না, যদিও জিন হয় তাও তো কোনো সম্ভব না। তুমি যদি একটা জিনকে বলো যে আমি সৌদি আরবের অমুক গাছের খেজুর খেতে চাই, খেজুরটা নিয়ে আয়, মনে করো তুমি জিন পালো। এখন এই জিনটা যাবে আবার আসবে সৌদি আরব, খুব কম সময় যাবে, কিন্তু তারপরেও তার একটা সময় লাগবে, সময় ছাড়া কোনো জিনিস সম্ভব না। কি বলো? বুঝতে পারছো? তার মানে কি? তার মানে এই বস্তুটা উপরে যাবে আবার আসবে, একটা মিনিমাম একটা সময়ের প্রয়োজন হবে, সেটাকে 0 বলা যাবে না, তাহলে আমাকে বলো তো এই টিটা কি 0 হতে পারবে? তার মানে কি? এই বন্ধু 0 হতে চায় না, 0 হতে, তাহলে কাকে 0 হতে হবে? কে স্যাক্রিফাইস করবে? ও স্যাক্রিফাইস করবে। সুতরাং ইউ মাইনাস হাফ জি বড় টি সমান সমান 0, বুঝছো? তাহলে কি লেখা যায়? পরের লাইনটা কি হতে পারে? কি হতে পারে বলো তো? ইউ হচ্ছে হাফ জি টি, ইউ সমান কত? হাফ জি বড় টি, তার মানে কি 2u ডিভাইডেড জি, এটা হবে হচ্ছে বড় টি। তারপর আমরা বের করে ফেললাম বিচরণকাল হচ্ছে 2u বাই জি। বিচরণকাল কত? 2u বাই জি। এখন বলো তো বিচরণকাল মানে কি? উত্থানকাল আর পতনকালের যোগফল। উত্থানকাল আর পতনকালের, আমাদের উদ্দেশ্য কিন্তু বিচরণকাল বের করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল পতনকাল বের করা। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, তার মানে দেখো আমরা কিন্তু এটা জানি যে তোমার এই দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে পতনকাল বের করা। কি বের করা? আচ্ছা বলতো একটু আগে যে আমরা বিচরণকাল বের করলাম সেটা কি বড়টি না? এটা হচ্ছে উত্থানকাল আর পতনকালের যোগফল। তার মানে বিচরণকাল মানে হচ্ছে উত্থানকাল আর পতনকালের যোগফল। আমরা যদি বলি উত্থানকাল যোগ পতনকাল সমান বিচরণকাল, তাহলে কিন্তু আমরা লিখতেই পারি যে পতনকাল সমান সমান বিচরণকাল বিয়োগ শুধু উত্থানকাল। তার মানে বিচরণকাল থেকে উত্থানকালটা বিয়োগ দিলে পতনকালটা বের হয়ে যাবে। বুঝছো? এখানে তাই করা হয়েছে। দেখো বিচরণকাল থেকে উত্থানকাল বিয়োগ করা হয়েছে, পতনকাল বের হয়ে গেছে। পতনকালটা কত? বিচরণকাল বিয়োগ বিচরণকাল হচ্ছে 2টা ইউ বাই জি, হচ্ছে বিচরণকাল, আর উত্থানকাল হচ্ছে একটা ইউ বাই জি। 2টা ইউ বাই জি থেকে একটা ইউ বাই জি বাদ দিলে, 2টা আইসক্রিম থেকে একটা আইসক্রিম গেলে একটা আইসক্রিম থাকে, তাহলে 2টা ইউ বাই জি থেকে একটা ইউ বাই জি গেলে একটা ইউ বাই জি থাকে, একটা ইউ বাই জি। বুঝতে পারছো? তার মানে এই যে পতনকাল। আচ্ছা বলতো আমরা পতনকাল কত পেলাম? ইউ বাই জি, আর এর আগে উত্থানকাল কত পেয়েছিলাম? ইউ বাই জি। তার মানে 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ কোনটা বলতো? ওই যে উত্থানকাল ইউ বাই জি, এটা 1 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ কোনটা?
এই যে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পতনকাল। তার মানে উত্থানকাল হচ্ছে T1, সেটাও u/g বের করছিলাম, আর পতনকাল হচ্ছে u/g। তার মানে আমরা বলতে পারি একত্রিত হতে আমরা বলতে পারি উত্থানকাল বা পতনকাল সমান, তারপরে ওই যে লাস্টের লাইন জাতীয় লাইনটা লিখে দিবা, বুঝতে পারছো? তারপর লাস্ট লাইনটা আমরা লিখে দিব। অতএব ভূপৃষ্ঠ থেকে পাথরটির সর্বোচ্চ স্থানে উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ স্থান হতে সর্বোচ্চ দেখা যায় না দেখি, সর্বোচ্চ স্থান থেকে ভূপৃষ্ঠে পড়তেও সেম সময় লাগবে, বুঝতে পারছো? পারবা? আচ্ছা, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। আমাদের এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা তোমরা সবাই পারবা, কিন্তু আমি আসলে এখানে যে প্রবলেমটা আছে এটা সলভ করব না, অন্য জিনিস সলভ করব। প্রবলেমটা দেখো, ঠিক আছে? আচ্ছা দেখো তো, এখানে আমরা এই যে গ নাম্বার যে প্রশ্নটা আছে না, গ নাম্বার যে প্রশ্নটা আছে, এই যে গ নাম্বার প্রশ্ন, আমরা এই গ নাম্বার প্রশ্ন সলভ করব না, এটা তোমরা সবাই পারো, এই জন্য করব না। ঘ নাম্বার প্রশ্ন এটাও সলভ করব না, তাহলে সলভটা কি করবে, বুঝছো? আচ্ছা, তোমরা কি এখানে দেখতে পাচ্ছ এই যে এ নামের যে গোল্লাটা আছে, অর্থাৎ এই বস্তুটা আছে, এই বস্তুটা কিন্তু ছেড়ে দিলে সে পরন্ত বস্তু হয়ে যাবে। আর এই যে বি বস্তু যে আছে, তাকে যদি তুমি নিক্ষেপ করো সে হবে নিক্ষিপ্ত বস্তু। আমরা দেখতেই পাচ্ছি বি কে তুমি এই বেগে নিক্ষেপ করবা, বি কে কত বেগে নিক্ষেপ করবা? 19.6 মিটার পার সেকেন্ড বেগে কাকে নিক্ষেপ করবা? বি বস্তুকে। আর এই বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে এই বস্তুর শুরুর বেগটা কত হবে? 0। খেয়াল করে দেখো, এই বস্তু যেহেতু পরন্ত বস্তু, এই জন্য তার আদিবেগ নাই, আর বি বস্তু যেহেতু নিক্ষিপ্ত বস্তু, এই জন্য তার, বুঝতে পারছো? এখানে দেখো, তুমি হয়তো ভাবতেছো স্যার এই বস্তুকে ছেড়ে দিলাম, বি বস্তুকে নিক্ষেপ করলাম, কখন তাদের সাথে তাদের দেখা হবে, কখন কোথায়? এই কখন কোথায় অঙ্ক আমরা আগে করছি, এটা করতে চাচ্ছি না, আমি অন্য জিনিস দেখাতে চাচ্ছি, ঠিক আছে? গত ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ করছিলাম না, আমরা বলছিলাম যে এই ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ রিলেটেড, অর্থাৎ ওয়াই অক্ষে চলমান বস্তুর গ্রাফগুলো দেখাবো, সেটা বলবো, ঠিক আছে? সেই জিনিসটা দেখাবো। আচ্ছা বলো তো, এই বস্তুটা কি বস্তু? এই বস্তু পরন্ত বস্তু। আচ্ছা বলো তো, এই বস্তুটার এই যে মাটি, এটা কি মাটি না? এই যে এই বস্তুটার মাটিতে পড়তে বা ভূপৃষ্ঠে এই বস্তুটা এই হাইটে ছিল, এই বস্তু কত হাইটে ছিল? কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে সে 120 মিটার উপরে ছিল। সেখান থেকে বস্তুটা পড়তে এই যে ভূমিতে আসতে, ভূমি পর্যন্ত আসতে তার কত সময় লাগবে বের করতে পারবা? বের করতে? এই বস্তুর ভূমিতে আসতে কত সময় লাগবে একটু বের করতে বলো তো একটু। এই বস্তুর ভূমিতে আসতে কত সময় লাগবে? এই বস্তু যদি ভূমিতে আসতে চায় তাহলে কতটুকু সরণ হতে হবে তার? এই বস্তু যদি ভূমিতে আসতে চায় তাহলে এই বস্তুর উলম্ব সরণ কত হতে হবে? উলম্ব সরণ বুঝছো? তার মানে এই বস্তু ভার্টিক্যালি পড়তেছে, ওয়াই অক্ষ বরাবর পড়তেছে, এই ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ। তাহলে এই বস্তুর কি সরণ হবে? ওয়াই অক্ষ বরাবর সরণ, অথবা এই বস্তুর সরণ হবে উলম্ব সরণ। তাহলে এই বস্তুর উলম্ব সরণ কত? 120 মিটার, 120 মিটারস, 120 প্লুরাল না, 120 মিটার। তাহলে এই বস্তু কতটুকু নিচে নামবে, তাই না? আচ্ছা বলো তো, এই বস্তু যদি 120 মিটার নামে, তাহলে এই বস্তুকে নামতে হচ্ছে 120 মিটার, 120 মিটার। এই বস্তুকে নামতে হচ্ছে কতটুকু? এই বস্তুকে নামতে হচ্ছে, আচ্ছা এই বস্তু যেখান থেকে পড়তেছে সেখানে তার কোনো বেগ আছে? তার মানে এই বস্তুর আদিবেগ কত? u0। তাহলে ইউটি কত? ইউটিও 0। তার মানে এই বস্তুর আদিবেগ 0 হওয়ার কারণে এই বস্তুর এখান থেকে এখানে নামতে যে সময় লাগবে, মানে পতনকাল যেটা, সেই পতনকাল কি হবে? 0 সাথে গুণ হওয়ার কারণে পুরোটাই নাই হয়ে যাবে, ইউটি। আচ্ছা এটা কি প্লাস হাফ জি টি স্কয়ার নাকি মাইনাস হাফ জি টি স্কয়ার? প্লাস হাফ জি টি স্কয়ার। সবাই পড়তেছে এই জন্য, তাই না? পরন্ত বস্তু হাফ জি আর টি স্কয়ার, বুঝছো? আচ্ছা তাহলে এটাকে কি আমরা বলতে পারি যে h সমান হাফ জি টি স্কয়ার? আর বলা যায়? এবার 2 এদিকে আসলে কি হবে? 2h, আর জি এদিকে আসলে, আর ওই পাশে কে থাকবে? টি স্কয়ারকে যদি শুধু টি রেখে তাহলে এই পাশে রুট দিতে হবে না? তাহলে এই টিটা কি? এই টিটা হচ্ছে এই বস্তুর মাটিতে আসতে কত সময় লাগবে? এই বস্তুর মাটিতে আসতে, এই বস্তুর মাটিতে আসতে 4.95 না? ভ্যালুগুলো বসাই দিছো না? t সমান √2, h এর জায়গায় কি দিছো 120, আর g এর জায়গায় দিছো 9.8। আচ্ছা ঠিক আছে, কত আসছে? আচ্ছা একবার ভ্যালুটা বসাই দিই, হ্যাঁ? বা টাইম সমান 4.95 সেকেন্ড, 4.95 সেকেন্ড। আচ্ছা এই শোনো, এইবার আমাকে আরেকটা তথ্য তোমরা দিবা। এই বস্তু যদি মাটিকে আঘাত করে তাহলে কত বেগে আঘাত করছে বের করতে পারবা? এই বস্তু যদি মাটিকে আঘাত করে কত বেগে আঘাত করছে বের করতে পারবা?
কি ভাই বলো তো? এই বস্তু মাটিতে এসে এখান থেকে এখানে এসে এই বস্তুর বেগ ভি এলো, ভি সমান সমান এই বস্তুর আগের বেগ কত ছিল? 0, এই যে 0 প্লাস এখান থেকে এখানে আসবে যখন ত্বরণ কত? জি, আর এইখান থেকে এখানে আসতে সময় কত? 4.95, তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, বুঝছো? 48.51 সেকেন্ড, তাই না? তাহলে মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ, 48.51 মিটার পার সেকেন্ড, না? ঠিক আছে তো না? এইবার আমাকে বলো তো যে আমরা এই যে এ বস্তুটা মাটিতে আসা পর্যন্ত সময় বের করলাম এবং মাটিতে যে জায়গায় আঘাত করছে সেটা বের করছি, দুটা ডেটা আমরা বের করে ফেলছি, বুঝতে পারছো? শুধু তুমি মনে রাখো, একটা জিনিস মনে রাখো যে এই বস্তুর মাটিতে আসতে কত সময় লাগছে বলতো? এই বস্তুর মাটিতে আসতে কত সময় লাগছে? টাইম কত আছে? 4.95 সেকেন্ড। এবং 4.95 সেকেন্ড পর যখন সে মাটিতে আসছে তখন মাটিতে কি বেগে আঘাত করছে বলো? 48.51 সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই দুটো তথ্য আমাদের কি কাজে লাগবে? তোমাকে যদি আমি বলি যে এ বস্তুর অর্থাৎ পরন্ত বস্তুর বেগ এবং সময়ের গ্রাফ আঁকতে, বেগ এবং, তুমি তো অলওয়েজ কি করবা বলো তো? অলওয়েজ তুমি ওয়াই অক্ষে কি আঁকবা? বেগ আঁকবা। আর এক্স অক্ষে কি আঁকবা? সময় আঁকবা না? বুঝছো? এখন বলো তো তুমি কয় সেকেন্ড পর্যন্ত বেগটা, কয় সেকেন্ড পর্যন্ত? তাহলে 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর 4 এর বেশি না? তাহলে এখানে 4 দেখাও, 4 এর চেয়ে একটু বেশি গিয়ে এখানে দেখো 4.95 সেকেন্ড। এই হইলো 5 লিখলাম না আমরা, 4 থেকে একটু বাড়ায় দিয়ে সেটাকে 4.95 লিখলাম। আচ্ছা, এবার আমাকে বলতে পারবা যখন সময় আই এই বস্তু যখন নামতেছে, এই বস্তু যখন পতিত হচ্ছে, এই বস্তুটা কি ফ্রি ফলিং বডি না? মুক্ত হয় পরন্ত বস্তু। এই বস্তু যখন নিচের দিকে নামতেছে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ কত করে বাড়তেছে? 9.8। তার মানে সময়ের শুরুতে এই বস্তুর কোনো বেগ নাই, 1 সেকেন্ড পর বস্তুর বেগ কত? 9.8, 2 সেকেন্ড পর 19.6, 3 সেকেন্ড পর 29.4, 4 সেকেন্ড পর 39.2, 5 সেকেন্ড পর 49, তাই না? আচ্ছা বলো তো 5 সেকেন্ড তো সে যাইতেই পারবে না, 5 সেকেন্ডের আগেই তো সে মাটিতে আঘাত করে ফেলছে। তাহলে যখন 4.95 তখন বেগ কত? 4.95 যখন তখন বেগ কত? 48.51, তাই না? 48.51। আর সময়ের শুরুতে কি বেগ ছিল? সময়ের শুরুতে বস্তু বেগ 0, 1 সেকেন্ড পরে বেগ 9.8, 2 সেকেন্ড পরে বেগ আরো 9.8 বেড়ে 19.6, 3 সেকেন্ড পরে বেগ। আচ্ছা 4.95 সেকেন্ডের বেগ কত? তাই না? 1 সেকেন্ডেরটা, 2 সেকেন্ডেরটা, 3 সেকেন্ডেরটা সবগুলো যে দেখাইতে হবে এমন কোনো কথা নাই। এই 0 থেকে 4.95 এর মধ্যে দুই একটা দেখা দিবা। 1 সেকেন্ডের বেগ দেখাইলাম, 3 সেকেন্ডের বেগ দেখাইলাম। 1 সেকেন্ডের বেগ কত? 9.8 বেগে রাখো, এখানে দিয়ে দিই মিটার পার সেকেন্ড, বুঝছো? আচ্ছা, আর 3 সেকেন্ডের বেগ কত? 29.4 শিওর? আচ্ছা 29.4। আচ্ছা, আর 4.95 সেকেন্ডের বেগ কত? 48.51। তাহলে এখানে লেখা দিই 48.51, ঠিক আছে না? এবার এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু পাইছি না? তিনটা বিন্দু যোগ করলাম, যোগ করলে এটা কি হবে বলো তো? এটাই হবে পরন্ত বস্তুর গ্রাফ, পরন্ত বস্তুর। তাহলে পরন্ত বস্তুর গ্রাফটা কেমন হয়? মূল বিন্দু গামী সরলরেখা, মূল বিন্দু গামী সরলরেখা, ঠিক আছে? আর বুঝতে পারছো না? এটা মূল বিন্দু গামী সরলরেখা। এই যে খেয়াল করে দেখো, এই দেখো এটা কি মানতেছে? এই যে এই বস্তুটার বেগ বের করতেছো কিভাবে? তুমি বেগ কেন বের করতেছো? ভি সমান কিভাবে করছো? ভি সমান ইউ প্লাস জিটি, না? আচ্ছা ভালো কথা। আর যখন মুক্ত হয়ে পড়বে বা পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ কে আমরা কি লিখি? 0 লিখি না? ভি সমান কি হয়? জিটি না? ভিটা কোন অক্ষে? ভিটা কোন অক্ষে? ওয়াই অক্ষে। আর এখানে জিটা কি? জিটা কনস্ট্যান্ট, 9.8 কনস্ট্যান্ট। আর টিটা কোন অক্ষে? এক্স অক্ষে না? তাহলে এটা সমান ওয়াই সমান কি হলো? ওয়াই সমান এমএক্স না? হ্যাঁ না? 11.4 ওয়াই সমান এমএক্স, মূল বিন্দু গামী সরলরেখা, ওয়াই সমান এমএক্স। আর এই যে এনটা হচ্ছে 9.8, তুমি এটা ঢাল বের করো, দেখবা এটার মান 9.8 পাবা। বুঝতে পারছো? আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে যদি আমরা এই বস্তুকে ছেড়ে দিই তাহলে এই বস্তুর গ্রাফটা কেমন হবে। এইবার বি বস্তুকে নিক্ষেপ করবা। কাকে নিক্ষেপ করবা? বি বস্তুকে নিক্ষেপ করবা। বি বস্তুকে নিক্ষেপ করলে গ্রাফটা কেমন হবে বলো তো? নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ হবে না? বি বস্তুকে নিক্ষেপ করলে কার গ্রাফ হবে? তাই না? যদি আমরা বি বস্তুকে নিক্ষেপ করি, বি বস্তুকে কত বেগে নিক্ষেপ করছিলাম? তার মানে যখন বি কে নিক্ষেপ করছো, যখন বি কে নিক্ষেপ করছো তখন সময় কত? যখন বি কে নিক্ষেপ করছো, বি বস্তুকে যখন নিক্ষেপ করছো তখন সময় কত? সময় শুরু।
0, তাই না? সময়ের শুরু মানে 0 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, সময়ের শুরুতে দুই বস্তুর বেগ কত দিছিলা? 19.6 যেখানে বলা আছে, তাই না? আচ্ছা, দুই বস্তুর বেগ কত? 19.6। আচ্ছা, এখানে বেগ লিখবো, বেগের রেকর্ডটা দিয়ে দিই, বুঝছো? আচ্ছা, এবার বলো তো দুই বস্তুর বেগ 1 সেকেন্ড পর দুই বস্তুর বেগ কত হয় বলতে পারো? হ্যাঁ, 9.8 কমে 19.6 থেকে 9.8 বাদ দিব, কত হয়? 9.8, তাই না? এবার বলো 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? 2 সেকেন্ড পরে বস্তুটা থেমে যাবে। এখন যদি আমরা এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত যদি গ্রাফ আঁকি, সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত যদি গ্রাফ আঁকি, তাহলে আমাদের 0 থেকে 2 সেকেন্ডে গ্রাফ আঁকতে হবে। এবার বলো তো বস্তুটা যদি আবার সর্বোচ্চ উচ্চতায় গেল, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গেল, সেখান থেকে আবার নামবে না? এবার বলো সর্বোচ্চ উচ্চতায় যেতে তার সময় আছে কত? 2, কারণ সেখানে গিয়ে সে থেমে গেছে। এবার সেখান থেকে আবার নামতেছে, সেখান থেকে নামতে আবার 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড পরে কত হবে? 1 সেকেন্ড পরে তার বেগ আবার 9.8 হবে, মানে 3 সেকেন্ড পরে 9.8। 4 সেকেন্ড পরে কি হবে? ওই যে বেগে নিক্ষেপ করছি না, আবার সেই বেগে মাটিতে আঘাত করবে, বুঝছো? এখন তুমি বলো দুই বস্তুটা কি? দুই বস্তুটা উপরে যাবে, যখন উপরে যাবে তখন পর্যন্ত, সেখান থেকে যখন আবার পড়বে তখন নিক্ষিপ্ত। এখন বলো দুই বস্তুর গ্রাফ যদি তুমি আঁকো, বিচরণ কাল পর্যন্ত গ্রাফ আঁকবা নাকি উত্থান কাল পর্যন্ত, নাকি কোন পর্যন্ত আঁকবা বলো? তোমার ইচ্ছা। কেউ যদি বলে যে স্যার দুই বস্তু নিক্ষেপ হওয়া শেষ, উপরে গেছে, ওরা থামা রাখলাম, ওই পর্যন্ত গ্রাফ দেখা দিব, তাও হবে, কোনো অসুবিধা নেই যদি বলে দুই বস্তুর গ্রাফ আঁকতে। আর কেউ যদি বলে না স্যার আমি একটু সৌন্দর্য পছন্দ করি, দুই বস্তু উপরে গিয়ে হুদয় এখানে থাকবে, হ্যাঁ 2 সেকেন্ড পরে আসমানে উঠে থাকবে, আসমানে উঠে নিচে দিকে থাকা হাবি যাবে, ভাববে কি দরকার আছে, সে উপরে গেল নিচে নামায় দিব। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ যদি তোমাকে আঁকতে পারে, আর তুমি যদি উপরে ওঠা এবং সেখান থেকে নামা পর্যন্ত পুরোটাই আঁকো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? আরে তুমি ফিজিক্স বুঝো কিনা এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছো? এখন ওইটার ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গিকে নিয়ে চিন্তা করে যে কোনো টিচার হাবিজাবি মার্কস কাটবে বা ইয়ে করবে, ওইটার দিকে কখনো চিন্তা করো না। চিন্তা করো যে আমার দৃষ্টিভঙ্গিটা একটু ফিজিক্স ভাব আছে নাকি, আমার দৃষ্টিভঙ্গিতে পদার্থবিজ্ঞান ভাব আছে নাকি। দিস ইজ কল পড়াশোনা, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা কি করবো বলতো? গ্রাফটা এঁকে ফেলি, গ্রাফটা আঁকবো, গ্রাফটা থেকে কেমন লাগবো বলো? গ্রাফটা আঁকার জন্য এটা নাই করে দিতে দাও, এই হচ্ছে গ্রাফটা আঁকবো আমরা। ইন্নালিল্লাহ, ব্ল্যাক না? আচ্ছা, এই হচ্ছে আমরা গ্রাফটা আঁকবো কোন করতো বলেন তো? যখন নিক্ষেপ করছি তখন একটা বেগ দিয়ে নিক্ষেপ করছিলাম, 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পরে কি হয়েছে? 2 সেকেন্ড পরে তার বেগ 0 হয়েছে, 2 সেকেন্ড পরে 0 হয়েছে, তারপরে 3 সেকেন্ড 4 সেকেন্ড, না? তাহলে কি হয়েছে? সময় শুরুতে তার বেগ কত? সময় শুরুতে তার বেগ 19.6। এখানে আমাদের ভি লিখতে হবে, পাশে লিখতে হবে মিটার পার সেকেন্ড, তাই না? আর এখানে আমাদের টাইম লিখতে হবে, পাশে লিখতে হবে সেকেন্ড, কারণ আমরা এক্স অক্ষে সময় বসাবো, ওয়াই অক্ষে বেগ বসাবো, বুঝতে পারছো? ওকে, এবার বলো সময় শুরুতে বেগ 19.6, 1 সেকেন্ড পরে বেগ কত? 9.8, তারপর 2 সেকেন্ড পরে 0, 1 2, এটা 3, এটা 4, না? তার মানে গ্রাফটা কেমন হচ্ছে? গ্রাফটা হচ্ছে তোমার এই যে এরকম, না? বুঝতে পারছো? তারপরে আবার এইভাবে, না? তাহলে আমাদের এটা পুরো পরীক্ষা থাকতে হবে এমন কোনো কথা নাই, এগুলো না থাকলেও হয়, থাকলেও কোনো অসুবিধা নাই। ইন্নালিল্লাহ, ঠিক আছে না? বুঝতে পারছো? এই যে ডটগুলা, এই ডটগুলো পরীক্ষা দিতে হবে এমন কোনো ফরজ কথা নাই, এটা ফরজ না যে ডটগুলো দিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি শিখলাম বলো? আমরা শিখলাম যে যদি কোনো বস্তু ওয়াই অক্ষে চলে, তাহলে বস্তু যদি নিক্ষিপ্ত হয় তাহলে গ্রাফ আঁকতে পারবো, আবার যদি বস্তুকে ছেড়ে দিই পরবর্তী বস্তু হয় তাহলে গ্রাফ আঁকতে পারবো, ঠিক আছে?